আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পিডব্লিউএম বেসড টেম্পারেচার কন্ট্রোলারটার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আমার প্রজেক্টের একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখিয়ে আনি। চলুন। একটা ডিসি সাপ্লাইয়ের ভোল্টেজ লেভেলকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে সেক্ষেত্রে কিছু পদ্ধতি আছে। প্রথমত হচ্ছে যে একটা ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করা যায়, ভোল্টেজটা কমিয়ে আনা যায়। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা একটা লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করতে পারি বা যে কোনো ধরনের ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে পারি, যেখানে আমরা ইনপুট একটু বেশি ভোল্টেজ দেব এবং আউটপুটে আমরা একটু কম ভোল্টেজ নেব। কিন্তু এই দুটো পদ্ধতি খুব একটা এফিশিয়েন্ট না। তো ভোল্টেজ রিডিউস করে আনার অর্থাৎ ভোল্টেজ লেভেল পরিবর্তন করার আরেকটা পদ্ধতি হচ্ছে পিডব্লিউএম টেকনিক, যেটা অনেক বেশি এফিশিয়েন্ট এবং মোটামুটি পাওয়ার ইলেকট্রনিক্সে পিডব্লিউএম অনেক বেশি ব্যবহার করা হয়। আমরা যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই অথবা যে কোনো ধরনের ডিসি কনভার্টার, বাক কনভার্টার বা বুস্ট কনভার্টার, ফোনের ভিতরে যেই চার্জিং আইসি থাকে এবং আমাদের যে চার্জার থাকে, বিভিন্ন ধরনের পাওয়ার অ্যাডাপ্টার, এগুলো মোটামুটি সবগুলোই পিডব্লিউএম টেকনিক ব্যবহার করে ডিসি ভোল্টেজকে রেগুলেট করার জন্য। পিডব্লিউএম টেকনিকের ক্ষেত্রে একটা ভোল্টেজ সোর্সকে পর্যায়ক্রমে অন এবং অফ করানো হয়। সে ফর এক্সাম্পল এখানে একটি ভোল্টেজ সোর্স দেখানো হচ্ছে যেটার ভোল্টেজ 12 ভোল্ট। পাশে একটা টাইমিং ডায়াগ্রাম দেখানো হয়েছে। T0 সময়ে ধরা যাক ভোল্টেজ হচ্ছে 0, পরবর্তী T1 সময় 12 ভোল্ট, পরবর্তী T2 সময় 0 ভোল্ট, একবার 12 ভোল্ট, একবার 0 ভোল্ট, একবার 12 ভোল্ট, একবার 0 ভোল্ট। এভাবে করে যদি আমরা এটাকে সুইচিং করাই পর্যায়ক্রমে, তখন আমরা স্টেডি ভোল্টেজ পাচ্ছি না, 12 ভোল্টের একটা ইন্টারমিটেন্ট পালস পাচ্ছি, যার ফলে আমাদের আউটপুটে ঠিক 12 ভোল্টেজ পাওয়া যাবে না, বরং 12 ভোল্টেজ থেকে কম পাওয়া যাবে। তো এই পালসের কোন একটা পর্যায়ে যতক্ষণ ধরে সাপ্লাই ভোল্টেজ অন রাখা হয় সেটাকে বলা হয় অন টাইম, আর যতটুকু সময় ধরে সাপ্লাই ভোল্টেজ বন্ধ রাখা হয় সেটাকে বলা হয় অফ টাইম। অন টাইম এবং অফ টাইমের যোগফল হচ্ছে ওই পালসের পিরিয়ড। পিডব্লিউএম টেকনিকে পিরিয়ডকে ফিক্সড রাখা হয় এবং অন অফ টাইম এই দুটোকে পরিবর্তন করার মাধ্যমে বিভিন্ন ধরনের ভোল্টেজ লেভেল তৈরি করা যায়, যেমনটা আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে দেখতেছি। অ্যানিমেশনে দেখা যাচ্ছে যে অন টাইম ক্রমাগত বাড়ানো হচ্ছে, অফ টাইম ক্রমাগত কমানো হচ্ছে, তবে তাদের যে টোটাল পিরিয়ড সেটা অপরিবর্তিত থাকছে। এভাবে করে পিডব্লিউএম টেকনিকের মাধ্যমে কোন একটা নির্দিষ্ট লেভেলের ভোল্টেজকে অ্যাভারেজিং করে কমিয়ে আনা সম্ভব। পিডব্লিউএম সিগন্যাল কিভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে আমরা একটা সিমুলেশন দেখে আসি। তো সিমুলেশনের ক্ষেত্রে আমি এখানে LTSpice সফটওয়্যারটি ব্যবহার করছি। তো এখানে আমরা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেটা আমাদের ডায়াগ্রামে U1 চিহ্নিত আছে। এখানে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি। ইনভার্টিং টার্মিনালে আমরা একটি ভোল্টেজ সোর্স সংযুক্ত করেছি, এটা বেসিক্যালি একটা সটুথ ওয়েভ জেনারেটর, এবং স্যাম্পল ভোল্টেজটাকে আমরা নন ইনভার্টিং টার্মিনালে প্রয়োগ করেছি। তো এই দুইটা ভোল্টেজ মডুলেট করে আমরা আউটপুটে পিডব্লিউএম সিগন্যাল পাবো।
আচ্ছা, তো আমরা সিমুলেশন রান করে দেখি। তো সিমুলেশন রান করার পর আমরা একটু জুম করে দেখাই। এখানে সবুজ কালারের যে ওয়েভ শেপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে র্যাম ভোল্টেজের ওয়েভ শেপ, যেটা হচ্ছে একটা সটুথ ওয়েভ শেপের। আর এখানে যে স্যাম্পল ভোল্টেজটা আমরা দিচ্ছি অ্যানালগ ভোল্টেজ, সেটাও একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা ভোল্টেজ দেখা যাচ্ছে। আর নিচে আমরা আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যানালগ ভোল্টেজটা যত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আউটপুট ভোল্টেজটাও দেখা যাচ্ছে তত আমাদের পালসটা মোটা হচ্ছে, অর্থাৎ আমাদের অন টাইম বৃদ্ধি পাচ্ছে। আবার ভোল্টেজ কমে আসার সময় পালস উইডথ বা পালসের অন টাইমটাও আস্তে আস্তে কমে আসছে। অর্থাৎ অ্যানালগ ভোল্টেজ লেভেল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের পালসের অন টাইম বৃদ্ধি পাচ্ছে বা পালস উইডথ বৃদ্ধি পাচ্ছে, এবং অ্যানালগ ভোল্টেজ কমে যাওয়ার সাথে সাথে পালস উইডথ কমে যাচ্ছে অথবা অন টাইম কমে যাচ্ছে, পালসগুলো চিকন হয়ে যাচ্ছে। তো সটুথ ওয়েভ এবং একটি অ্যানালগ ভোল্টেজের মাধ্যমে আমরা কিভাবে সমতুল্য পিডব্লিউএম সিগন্যাল উৎপাদন করতে পারি সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা একটা সিমুলেশনের মাধ্যমে 555 টাইমার আইসি ব্যবহার করে কিভাবে সটুথ ওয়েভ জেনারেট করা যায় সেটা দেখব। আচ্ছা, এখানে একটা 555 টাইমার আইসি ব্যবহার করা হয়েছে। তো 555 টাইমার আইসি হচ্ছে হবিজদের মধ্যে খুবই জনপ্রিয় একটা আইসি। এটা দিয়ে অনেক মজার মজার প্রজেক্ট করা যায়। তো এই টাইমার আইসিটাকে এখানে স্টেবল মাল্টিভাইব্রেটর হিসেবে কনফিগার করা হয়েছে। তো এখানে এটা দেখা যাচ্ছে ডিসচার্জ এবং থ্রেশহোল্ড এবং ট্রিগার, এই তিনটা পিনকে শর্ট করে রাখা হয়েছে। শর্ট করে হচ্ছে এখানে একটা টাইমিং ক্যাপাসিটর এবং টাইমিং রেজিস্টর সংযুক্ত করা আছে। ভিসিসি এবং গ্রাউন্ড পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে 12 ভোল্ট। আর এখানে আউটপুট থেকে কন্ট্রোল ভোল্টেজ বা সিবি পিনের মধ্যে আমরা একটা ডায়োড সংযুক্ত করে রেখেছি। এই ডায়োডের কাজ হচ্ছে এই ক্যাপাসিটরকে 0 ভোল্টেজে ডিসচার্জ করতে সহায়তা করা। আর এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে BC557, একটা পিএনপি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে এই ক্যাপাসিটরকে কনস্ট্যান্ট রেটে চার্জ করা। আমরা জানি যে ক্যাপাসিটরের নর্মালি চার্জিং ভোল্টেজটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। সো টু মেক ইট লিনিয়ার আমাদের হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ব্যবহার করতে হচ্ছে, যাতে ক্যাপাসিটরের ভোল্টেজটা লিনিয়ারলি বাড়ে। আচ্ছা, তো আমরা হচ্ছে সিমুলেশনটাকে একটু রান করে দেখি। আচ্ছা, আমরা এখানে যে সটুথ ওয়েভটা পাবো, এই সটুথ ওয়েভটা পাবো হচ্ছে এই ক্যাপাসিটরের প্রান্ত থেকে। তো আমরা দেখি একটু, এই যে এখানে দেখা যাচ্ছে যে আমি একটু জুম করি, যে আমরা এরকম একটা সটুথ ওয়েভ পাচ্ছি, যেটা হচ্ছে 8 ভোল্ট থেকে প্রায় 0 ভোল্টের কাছাকাছি ভোল্টে অসিলেট করছে। তো আমি মোটামুটি সিমুলেশনগুলো দেখে ফেলেছি। এ পর্যায়ে আমি আপনাদেরকে আমার কমপ্লিট সার্কিটের স্কেমেটিকটা দেখাবো এবং প্রয়োজন অনুসারে ব্যাখ্যা করব। আচ্ছা, আমি আমার কম্পিউটারে এখন আমার স্কেমেটিকটা খুলেছি। এই সেকশনটা হচ্ছে আমাদের মেন সুইচিং সার্কিটটা। সুইচ হিসেবে আমার এখানে একটা IRF-Z44 মসফেট ব্যবহার করেছি, এবং এখানে হচ্ছে একটা JST কানেক্টর আছে যার মাধ্যমে ফ্যানকে সংযুক্ত করা হয়। এখানে একটা ফ্লাইব্যাক ডায়োড D3। তো আমরা দেখেছি যে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে PWM সিগন্যাল পাওয়া যায়, কিন্তু একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারের অতটুকু ক্যাপাসিটি নাই যে সে অনেক বেশি কারেন্ট ডেলিভার করবে বা ড্রাইভ করবে, যার কারণে আমরা এখানে একটা হাই পাওয়ার সুইচিং ডিভাইস ব্যবহার করেছি। এই ক্ষেত্রে আমরা মসফেট ব্যবহার করেছি। এই মসফেটের গেটটি ড্রাইভ করার জন্য একটি বাইপোলার NPN ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, যাতে আমাদের সুইচিংটা একটু ফাস্টার হয়। আমাদের এই সুইচিং সেকশন শেষ। এ পর্যায়ে আমরা এখানে দেখছি যে এই একটি অপারেশন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা আছে। বেসিক্যালি আমাদের এখানে 4টি অপারেশন অ্যাম্প্লিফায়ার আছে। এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের আউটপুটে আমরা PWM পাচ্ছি, এবং এর নন ইনভার্টিং টার্মিনালে সটুথ ওয়েভ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, আমি সিমুলেশন দেখানোর সময় ইনভার্টিং টার্মিনালে সটুথ ওয়েভ প্রয়োগ করেছিলাম। এখানে দেখা যাচ্ছে যে আমি নন ইনভার্টিং টার্মিনালে সটুথ ওয়েভ প্রয়োগ করেছি।
এটার কারণটা হচ্ছে আমার সুইচিং সার্কিটটাতে একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করার কারণে ইনভার্টেড পিডব্লিউএম প্রয়োজন হচ্ছিল, অর্থাৎ আমার স্যাম্পল ভোল্টেজ যত বাড়বে পিডব্লিউএম সিগন্যালের পালস উইডথ তত কমবে। এই কারণে আমার ক্ষেত্রে আমি নন ইনভার্টিং টার্মিনালে সটুথ ওয়েভ ভোল্টেজ প্রয়োগ করেছি। আচ্ছা, আবার স্কিমেটিকে আসা যাক। এখানে সটুথ ওয়েভটা দেওয়া হয়েছে এই 555 টাইমার আইসি থেকে, যেটার সিমুলেশন আমরা আগেই দেখেছি। এই যে ক্যাপাসিটরের এই প্রান্ত থেকে আমরা সটুথ ওয়েভটা পাচ্ছি, যেটাকে আমরা এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের 3 নম্বর পিনে অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট এখানে প্রয়োগ করেছে। এখানে LM35 এর আউটপুটটি অনেক কম, যার কারণে আমরা একটি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে এই আউটপুটটাকে ব্যবহারযোগ্য লেভেলে উন্নীত করেছি। তারপর এই আউটপুটকে আমরা ইনভার্টিং টার্মিনালে প্রয়োগ করেছি। আচ্ছা, এখানে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার ফ্যানটা যাতে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে তখনই শুধুমাত্র চালু হবে। সুতরাং 40 ডিগ্রির নিচে থাকলে আমাদের ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের আউটপুট 0 থাকবে। যখনই আমাদের সেন্সরের আউটপুট 40 ডিগ্রির উপরে চলে যাবে তখনই অ্যাম্প্লিফায়ারটি ইনপুট সিগন্যালকে অ্যাম্প্লিফাই করবে, অর্থাৎ LM35 এর সিগন্যাল। আচ্ছা, এখানে রেফারেন্স ভোল্টেজের সার্কিটটা যদি আমরা দেখি, এখানে একটা বাফার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করা হয়েছে। এই রেফারেন্স আউটপুটটি এখানে সংযুক্ত করা আছে। তো এখানে বাফার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করার কারণটা হচ্ছে যাতে এই ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের আউটপুট এই রেফারেন্স ভোল্টেজকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। আর এখানে আমি আরেকটি অপারেশন অ্যাম্প্লিফায়ার এখানে কম্পারেটর হিসেবে ব্যবহার করছি, যদিও এটা ফাংশন করছে না। এটার মূলত কাজ ছিল যখন আমার সেন্সরের আউটপুট অনেক লো থাকবে তখন সে 555 টাইমার আইসিকে বন্ধ করে রাখবে। কিন্তু পরবর্তীতে আমি যেটা বুঝলাম যে শুধুমাত্র 555 টাইমার আইসিকে বন্ধ করে রাখলে হবে না, আমার এই সুইচিং সার্কিটকেও বন্ধ করে রাখতে হবে। না হলে যখনই আমার LM35 আউটপুট 40 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে তখন ফ্যানটি ক্রমাগত চলতে থাকে। এখানে আপনারা আমার পিসিবি লেআউটটি দেখতে পাচ্ছেন, আর এটি হচ্ছে আমার কমপ্লিট 3D ভিউ। তো স্কিমেটিক ডায়াগ্রাম এবং পিসিবি লেআউট তৈরি করার পর আমি পিসিবি লেআউট থেকে পিসিবি তৈরি করি। পিসিবি বোর্ড তৈরি করার জন্য আমি কোল্ড ট্রান্সফার মেথড ব্যবহার করি। এই কোল্ড ট্রান্সফার মেথডে টোনার ট্রান্সফার করার জন্য কোনো হিটের প্রয়োজন হয় না। এরপরে পিসিবি ইচিং করলাম, এরপরে পিসিবি কম্পোনেন্ট বসানোর জন্য ড্রিল করলাম, এরপরে পিসিবিতে প্রয়োজনীয় কম্পোনেন্ট বসিয়ে সোল্ডারিং করে নিলাম। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার তৈরিকৃত পিসিবিটি অসিলোস্কোপের সাথে সংযুক্ত করে পিডব্লিউএম ওয়েভ শেপটি দেখাবো। কন্ট্রোলারের টেম্পারেচার সেন্সর হিসেবে আমি ব্যবহার করছি LM35 এই আইসিটি। এটি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য 10 মিলিভোল্ট আউটপুট দেয়। এই মুহূর্তে আমরা রেফারেন্স ভোল্টেজ সেট করছি। রেফারেন্স ভোল্টেজ হিসেবে আমি এখানে 42 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করব। 42 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 420 মিলিভোল্ট। তো আমি এটা সেট করছি এখন। সেট করা হলো। তো এই প্রোবটা হচ্ছে আমাদের চ্যানেল নাম্বার 1 আর এই প্রোবটা হচ্ছে আমাদের চ্যানেল নাম্বার 2। চ্যানেল 1 প্রোবটি সংযুক্ত আছে মসফেটের ড্রেন টার্মিনালের সাথে। প্রোবের গ্রাউন্ড ক্লিপ সেটা সংযুক্ত আছে সাপ্লাইয়ের গ্রাউন্ড ভোল্টেজের সাথে, এবং চ্যানেল 2 এর প্রোবটি সংযুক্ত আছে পিডব্লিউএম আউটপুটের সাথে এবং এর গ্রাউন্ডটি সংযুক্ত আছে নেগেটিভ টার্মিনালের সাথে। আচ্ছা, এখানে আমি টেম্পারেচার সেন্সরের পরিবর্তে একটা 5K পটেনশিওমিটার ব্যবহার করছি, যাতে এখানে একটা 10K রেজিস্টর আছে।
তো আমি যদি আচ্ছা এই পটেনশিওমিটারের আউটপুটে আমি এখন দেখতে পাচ্ছি যে 25 মিলিভোল্ট। তো আমাদের এখানে সেট ভোল্টেজ দেওয়া আছে 410 মিলিভোল্ট, যেটা হচ্ছে যে LM35 আইসিতে 41 ডিগ্রি সেন্টিগ্রেড রিপ্রেজেন্ট করে। সো আমি যদি এখানে আস্তে আস্তে পটেনশিওমিটারটা বাড়াই, এখন আমাদের PWM জেনারেট শুরু হয় নাই। যখন আমাদের রেফারেন্স ভোল্টেজ 410 ভোল্ট ক্রস করবে তখনই আমরা PWMটা দেখতে পারবো। ভোল্ট 400 মিলিভোল্ট, এখনও PWM জেনারেট শুরু হয়নি। 42 মিলিভোল্ট হয়ে গেছে। 42 মিলিভোল্টের উপরে গিয়ে তারপরে সে আচ্ছা 45 অ্যারাউন্ড 44 এর উপরে গেলে তখন হচ্ছে যে PWM জেনারেট শুরু হয়েছে। 50 আচ্ছা, ভোল্টেজ যত বাড়ছে ফ্যানের স্পিড তত বাড়ছে। এটা হচ্ছে সুইচিং ড্রাইভারের বেজে যে PWM সিগন্যালটা দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে মসফেটের অ্যাক্রসের PWM ভোল্টেজ। তো এটা পুরোপুরি স্কোয়ার শেপ দেখা যাচ্ছে না, কারণ ইন্ডাকটিভ লোড হওয়ার কারণে কিছুটা ডিফরমেশন আছে। আমি আগেই বলেছিলাম যে এখানে আমাদের ইনভার্টেড PWM সিগন্যাল জেনারেট হচ্ছে, যার পর আমরা ইনভার্টেড PWM দেখতেছি। তো আমার যত অ্যানালগ ভোল্টেজ যত বাড়তেছে তত আমার এখানে PWM সিগন্যালটা তত ন্যারো হচ্ছে, ডিউটি সাইকেল কমে যাচ্ছে। যখন এই যে 84 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে তখন হচ্ছে গিয়ে আমাদের এই ডিউটি সাইকেল 100%। অ্যাকচুয়ালি এখানে ডিউটি সাইকেল 0% দেখাচ্ছে। যদি আর একটু বাড়াই, ফ্যান এখন ফুল স্পিডে চলছে। আজকে আমার ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।